আসসালামু আলাইকুম। আপনার চ্যানেল এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি গভর্নেন্স ইস্যু এবং মার্জিন রুলটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি যে এই পরিস্থিতিতে মার্জিন কি অবস্থার মধ্যে আছে এবং বিনিয়োগকারীরা এটার কোনো লাভ পাচ্ছেন কি না এবং কি পরিস্থিতি, এই সকল বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আজকে অনেক ব্যস্ততম সময় থেকে এসছেন জনাব ফারুক আহমদ সিদ্দিকী। উনি প্রাক্তন একজন সিনিয়র সচিব ছিলেন বাংলাদেশ সরকারের এবং এসইসি চেয়ারম্যান। তার সাথে আছেন জনাব সাইদুর রহমান, উনি এমডি ইবিএল সিকিউরিটি লিমিটেড। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আপনার থেকে একটু শুরু করতে চাচ্ছি। গভর্নেন্স ইস্যু যেটা আছে এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু মনে করি, এই জন্য যে এইটার রিলেটেড অনেক কিছু শাখা প্রশাখা আছে। লাইক আমরা প্রায়শই কথা বলি যে কনফিডেন্স লেভেলটা নাই, কম, বেশি। তো এই কনফিডেন্স, ডিসক্লোজার্স, ইন্টারনাল আপনার যে সমস্যাগুলো আছে, এক্সচেঞ্জগুলোর কথা বলছি, তো এই সমস্ত জিনিস কিন্তু গভর্নেন্স রিলেটেড। গভর্নেন্স যদি প্রপারলি করা যায় তাহলে কিন্তু মার্কেটের যে কনফিডেন্স লেভেলটাও ভালো থাকে এবং এবং এই জিনিসটা কিন্তু সেবি চেয়ারম্যান যে এসেছিলেন উনিও কিন্তু এই কথাই বলে গেছেন যে কনফিডেন্সটা কোনো ট্যাবলেট না, কনফিডেন্সটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো হাউ টু ক্রিয়েট দ্যাট? তো সেইটার জন্য গভর্নেন্স যত ভালো হবে তত ভালো কনফিডেন্স লেভেল ইনভেস্টরদের থাকবে। তো এই ব্যাপারে আপনার একটা মতামত জানতে চাচ্ছি। দেখেন, সুশাসনের অভাব যেটা বলছেন, এটা তো আমাদের একটা জাতীয় সমস্যা, এটা সব জায়গায় আছে। এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, অনেক সেমিনার হয়েছে এবং হয়, ভবিষ্যতেও হবে। সেভাবে একইভাবে সেই সুশাসনের যে অভাব, সেটা ক্যাপিটাল মার্কেট বা পুঁজিবাজার বা আর্থিক সেক্টর অ্যাজ এ হোল আমরা দেখতে পাচ্ছি, সেখানেও আছে। ব্যাংকে আপনারা কি দেখছেন? সুশাসনের অভাবে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো পুঁজিবাজারেও এই অভাবটা হয়তো থাকতে পারে। তো সুশাসন প্রতিষ্ঠা করাটা বাজারের আস্থা অর্জনের জন্য, বিনিয়োগকারীদের আস্থা অর্জনের জন্য কিন্তু একেবারে অত্যাবশ্যক। এবং এই সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে প্রথমে যে প্রধান নিয়ন্ত্রক সংস্থা আছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সেখান থেকেই আমার মনে হয় এটা শুরু হওয়া দরকার, যে সেখানে একটা সুশাসন প্রতিষ্ঠা প্রয়োজন। আমার মনে হয় মোটামুটি হয়তো এসএসসিতে একটা সুশাসন, আমার এখন 100% সুশাসন বাংলাদেশে কোথাও পাবেন না, কিন্তু আমার মনে হয় অ্যাটলিস্ট অ্যাজ আই স ইট বিফোর, মোটামুটি একটা সুশাসন না হলেও একটা মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল লেভেলের একটা আছে অর্গানাইজেশন। এরপরে হচ্ছে আসে আপনাদের স্টক এক্সচেঞ্জ বা মার্কেট ইন্টারমিডিয়েরিজ যারা আছেন। স্টক এক্সচেঞ্জে সুশাসনের লক্ষ্যে এটাকে ডিমিউচুয়ালাইজ করা হয়েছে। এটার এক্সপেকটেশন ছিল যে এখানে আগে যে সমস্যাগুলো ছিল, অনিয়মগুলো ছিল, বা বলা হতো কিছু ব্রোকার হাউসের মালিকদের কবজায় ছিল, সেখান থেকে বের করে নিয়ে এসে একটা মেজরিটি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের অধীনে সুশাসন প্রতিষ্ঠা করা ছিল একটা মূল লক্ষ্য ডিমিউচুয়ালাইজেশনের জন্য। ডিমিউচুয়ালাইজেশনের অন্য কোনো এরিয়াতে এখনও আমরা বাস্তবায়ন করতে না পারলেও আমরা কিন্তু একটা প্রত্যেকটা দুটো এক্সচেঞ্জেই যে বোর্ড অফ ডাইরেক্টরস আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি, যারা ইন্ডিপেন্ডেন্ট এবং নিরপেক্ষ ব্যক্তি। সুতরাং এই পরিপ্রেক্ষিতে যেখানে নিরপেক্ষ ব্যক্তি তারা পরিচালিত হচ্ছে, সেখানে আমাদের এক্সপেকটেশন নিশ্চয়ই থাকবে যে আগের চাইতে ভালো সুশাসনের ব্যবস্থা হবে। সেটা কতদূর হয়েছে এটা আমার জানার কথা না, আই এম নট অ্যান ইনসাইডার। তবে বাইরে থেকে আমরা যেটা দেখতে পাই, সেটা যে অবস্থার খুব যে একটা উন্নতি হয়েছে এটা আমার কাছে মনে হয় না। অ্যাক্টিভিটিস আমি দেখতে পাই না, মানে অ্যাটলিস্ট দৃশ্যমান নয় অ্যাক্টিভিটিস। হয়তো তারা অনেক কাজ করছেন, কিন্তু দৃশ্যমান আমি কিছু দেখতে পাচ্ছি না। এবং আজকে সকালে খবর আমি দেখলাম, যে খবরটা দেখলাম, দ্যাট ইজ অলসো ভেরি ডিস্টার্বিং এবং সুশাসনের জন্য একটা হুমকি স্বরূপ। যেখানে চিটা এক্সচেঞ্জে একটা বিরোধ দেখছি আমরা, যে বোর্ড অফ ডাইরেক্টরসের কিছু সদস্যের সাথে সেখানে যে এমডি, তার যে কারণেই হোক, যারই দোষী হোক না কেন, এই যে কনফ্রন্টেশন, এই কনফ্রন্টেশন ইটসেলফ তো ডিজায়ারেবল না।
সুশাসনের জন্য এটা খুব ভালো না। সুতরাং এক্সচেঞ্জগুলোকে সুশাসনের লক্ষ্যে একসাথে কাজ করে মানে ইনভেস্টরদের আস্থা অর্জন করবে, এটা আমাদের কাম্য। এবং সেজন্য বোর্ড অফ ডাইরেক্টরকে এগিয়ে আসতে হবে, যাতে করে সব সেকশন আছে, যেগুলো ডিপার্টমেন্ট আছে, সবাই সম্মিলিতভাবে একটা পরিবারের মতো একটা সুশাসন করে এবং যারা বিনিয়োগকারী আছে তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়। স্যার, আমি একটা জিনিস একটু বলতে চাই, আমি এই প্রশ্নটা সাইদুর সাহেব আপনার কাছেও করব। সেটা হলো যে দেখেন, এসইসিতে সামওয়াট একটা সুশাসন আছে, গভর্নেন্স আছে, এবং এসইসি কিন্তু অনেক কাজ কিন্তু করেছে ইদানিংকালে আমরা দেখেছি, এবং নানানভাবে অ্যামেন্ডমেন্ট করেছে অ্যাক্ট, এবং আদার করেছে, বুক বিল্ডিং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু অ্যামেন্ডমেন্ট এনেছে এবং কাজ করছে তারা। ডিএসসিতে আগে যে পারফরমেন্স ছিল, মিউচুয়াল বোর্ড যখন ছিল স্টক এক্সচেঞ্জ, তখন কিন্তু আমরা দেখেছি, আমিও সেই বোর্ডের একজন সদস্য ছিলাম, কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে আমরা ইমার্জেন্সি মিটিং করেছি, আমরা বিভিন্নভাবে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছি, মার্কেট কেন খারাপ হচ্ছে আমরা বসেছি ওনাদের সাথে। কিন্তু ডিমিউচুয়ালাইজড একটা এক্সচেঞ্জে আমরা আশাটা করেছিলাম যে আরও বেশি এখানে মিউচুয়াল এক্সচেঞ্জের চেয়েও বেটার একটা রেজাল্ট আমরা দেখতে পাবো। কিন্তু আনফর্চুনেটলি যেটা দেখছি সেইটা স্টক এক্সচেঞ্জের ভিতরেও, যেটা স্যার কিছুটা ইঙ্গিত দিলেন চিটাগং স্টক এক্সচেঞ্জের, সেখানে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জেও কিন্তু এক্সিকিউটিভ যারা আছেন, আমরা আগে দেখেছি হেড অফ দ্য ডিপার্টমেন্টরা আলাপ করেছেন তাদের এক্সিকিউটিভদের সাথে, আবার হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাথে সিওরা আলোচনা করেছেন কি সুবিধা কি অসুবিধা কি করা যেতে পারে ইত্যাদি। এখন কিন্তু সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি না। অ্যাজ এ রেজাল্ট টিম ওয়ার্ক যেটা আমরা বলি, সেই টিম ওয়ার্কটা কিন্তু হচ্ছে না, এবং যে কারণে আমরা এই গভর্নেন্স লেভেলটা একটু কমে গেছে, এবং যার ফলে আমাদের কনফিডেন্স এবং আদার যে জিনিসগুলো, এবং আমরা আরেকটা জিনিস দেখেছি যে আমরা যখন কোনো কিছু ইনভেস্টিগেট করতাম, আমরা কিন্তু সেটা এসইসিতে পাঠাতাম, পাঠাবার সাথে সাথে অ্যাট দ্য সেম টাইম আমরা নিউজেও দিতাম যে উই আর ইনভেস্টিগেটিং দিস ফর দিস রিজন। এখন কিন্তু কি ইনভেস্টিগেট হচ্ছে, কি আছে, কোনো ডিসক্লোজারই নাই। তো এইটার ব্যাপারে আমার মনে হয় যদি আপনি একটু আলোকপাত করেন। ধন্যবাদ লারি ভাই। আপনার যে ইন্ডিপেন্ডেন্ট বা নিরপেক্ষ ডিরেক্টরের কথা যেটা বললেন, এবং আমাদের আইন যেভাবে স্ট্রাকচার করা হয়েছে যাদেরকে চয়েস করছেন, এখন এইখানে সবচেয়ে বড় সীমাবদ্ধতা আমরা যেটা দেখছি যে তারা যার যার ফিল্ডে অত্যন্ত সুনাম করেছেন, অত্যন্ত সাকসেস, কিন্তু ওনারা আসলে এই ফিল্ডের সাথে কতটা ফ্যামিলিয়ার ছিলেন, বিজনেসটা জানতে হবে তো। এটার সাথে আপনারা চয়েস করার জন্য আপনারা যখন বোর্ডে চয়েস করেছেন, এটা তো আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ড এবং চিটাগং স্টক এক্সচেঞ্জের বোর্ডে কিন্তু প্রাথমিক সিলেকশনটা করেছেন, করে আপনারা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের কাছে দিয়েছেন। ওখান থেকে তারা 7 জন করে ফাইনাল অ্যাপ্রুভাল দিয়েছে। তো এখন যারা এই ফিল্ডের সাথে কতটা সম্পৃক্ত ছিল, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এখন ফিল্ডের সাথে সম্পৃক্ত না থাকলে এখানে ওনার অবদান রাখার সুযোগটা কতটুকু আছে, এটা একটা বিষয়। অন্যদিকে যেখানে নিরপেক্ষ, এখন তাদের যদি মাইন্ডসেটটা বা প্রিপারেশনটা এটুকু থাকে যে আমরা বোর্ড মিটিংয়ে যাব, বোর্ডের যা ডিসকাশন হবে ও পর্যন্ত আমাদের রেসপন্সিবিলিটি শেষ, মার্কেটের কি পরিস্থিতি, মার্কেটের জন্য কি প্রয়োজন, এই সকল বিষয় নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের কোনো দায় দায়িত্বের মধ্যে পড়ে কিনা, আদৌ তারা বিষয়টাকে ওইভাবে চিন্তা করেন কিনা, এখানে কিন্তু এই প্রশ্নটা থেকে যায়। এখন ওনাদের সাথে এই বিষয় নিয়ে ইন্টারাকশান কোনো পক্ষের সাথে অন্য কোনো পক্ষের ম্যানেজমেন্টের সাথে বোর্ডের এরকম হচ্ছে কিনা যে আসলে কোনো ক্রাইসিস পিরিয়ডে কীভাবে তারা এটাকে অ্যাড্রেস করবেন বা এখানে তাদের কি ভূমিকা হবে, এই বিষয়গুলো আমার মনে হয় যে এখনো যথেষ্ট গ্রে এরিয়াতে আছে। আমি একটু মন্তব্য করবো সামান্য, প্লিজ। শিওর স্যার। যে প্রথম যে ইস্যুটা যেটা উনি বললেন যে এনারা নিজ দিন স্ব এরিয়াতে স্বনামধন্য ব্যক্তি, কিন্তু পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞতা সবার আছে, এ কথা বলা যায় না। তো এটা যে কেন এটা হলো কেন, এটা অন্যতম একটা কারণ হচ্ছে যে বিধিটা প্রণয়ন করা হয়েছিল সেখানে বলা হয়েছে যে যা পুঁজিবাজারের কোনো অর্গানাইজেশনের সঙ্গে যদি বিগত 3 বছরে কোনো সম্পৃক্ততা থাকে তাহলে তিনি বোর্ডে আসতে পারবেন না। তো যে ব্যক্তি পুঁজিবাজার সম্পর্কে জানেন, সম্যক ধারণা আছে, তিনি কোনো না কোনোভাবে পুঁজিবাজারের কোনো অর্গানাইজেশনের সঙ্গে নিশ্চয়ই ইনভলভ থাকবেন।
তাছাড়া তো তিনি রিটায়ার করে চলে যাবেন না, পুঁজিবাজারের সঙ্গে সম্পর্ক আছে, তিনি অবশ্যই কোথাও না কোথাও থাকবেন। অর্থাৎ এমনভাবে বিধিটা করা হয়েছে যে পুঁজিবাজার সম্বন্ধে যারা কিছু জানেন তারা এই বোর্ডে আসতে পারবেন না, ইনডাইরেক্টলি এটাই বলা যায়, 1 নম্বর। 2 নম্বর, আমি সম্পূর্ণ অজ্ঞ যে যারা ডাইরেক্টর আছেন বা যারা চেয়ারম্যান বলেন নাকি প্রেসিডেন্ট, চেয়ারম্যান, এখন চেয়ারম্যান আছেন, তাদের শুধু কি মিটিং ফি দেওয়া হয় নাকি কোনো সম্মানী দেওয়া হয় আমি জানি না, আপনি বলতে পারবেন। শুধু মিটিং ফি, শুধু মিটিং ফি দেওয়া হয়। এখন যে ব্যক্তি যে কথাটা বললেন উনি অন্য কোনো ইন্টারেস্ট তারা নেন না বা তারা সময় দেন। এখন যে ব্যক্তি শুধু একটা মিটিং ফি পায়, সপ্তাহে মাসে 2টা 3টা, আমি জানি না কয়টা মিটিং হয়, একটা মিটিং ফি পান, উনি চলে যান। হাউ ডু ইউ এক্সপেক্ট যে একজন ব্যক্তি অনেক সময় দিব আপনার অর্গানাইজেশনে জাস্ট একটা মিটিং ফির জন্য? তার যদি আপনি অ্যাটেনশন চান, তার যদি কন্ট্রিবিউশন চান, তাহলে শুধুমাত্র একটা মিটিং ফি দেওয়াটা এনাফ নয়, এটা খেয়াল রাখতে হবে। আমি জাস্ট এইটুকু ইন্টারাপ্ট করতে। স্যার, এটা আপনার খুবই রিলিভেন্ট এই ইস্যুটার সাথে, কারণ একজন লোক থেকে যখন আপনি আউটপুট চাবেন, তার স্বার্থ কি, সে কেন এখানে সময় দিবে, এই বিষয়টা তো প্রথমে আপনাকে চিন্তা করতে হবে। কারণ আপনি যদি তার সাথে কোনো এক্সচেঞ্জ না থাকে, তার যদি কোনো ইন্টারেস্ট এরিয়া না থাকে, তাহলে সে এটা নিয়ে সিরিয়াসলি ভাবার কিছু নাই। এবং আমার কাছে যেটা আপনার এই আলোচনাটা আমি ছিলাম, যে আমার কাছে মনে হচ্ছে ওনারা ওইটুকুই, যে আমরা বোর্ডে আছি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে, আমাদের এখানে অ্যাকচুয়ালি পলিসি ইস্যুতে যা আছে বা আইনে ফ্রেমওয়ার্কে যা আছে তার মধ্যে আমরা সীমাবদ্ধ থেকে আমরা বোর্ড মিটিং অ্যাটেন্ড করব। ডে টু ডে অ্যাফেয়ার্সের যে বিষয়গুলো আছে বা যে ডে টু ডে অ্যাফেয়ারের বিষয়টা বোর্ড কোনো অবস্থায় হস্তক্ষেপ করবে না, হস্তক্ষেপ না, এইটা ডে টু ডে অ্যাফেয়ারের কথা আমরা সেই আলোচনাই নাই। আমরা যেটা বলতে চাচ্ছি যে একটা কিছু হঠাৎ করে ঘটে গেল, ইমার্জেন্সি মিটিং হলো, আলোচনা হলো, বাজারে কি প্রয়োজন সেটা সম্বন্ধে আলোচনা হলো, সেগুলো নিশ্চয়ই হয়, কিন্তু সেগুলো আমরা জানতে পারছি না, ডিসক্লোজার নাই। এই ডিসক্লোজারগুলো আমাদের কেন নাই? আমাদের তো আগে মিউচুয়াল এক্সচেঞ্জ থাকতে আমরা সবসময় ডিসক্লোজ করেছি, আমরা এসইসিকে জানিয়েছি, জানাবার সাথে সাথে আমরা মার্কেটেও যাতে ইনভেস্টররাও জানতে পারে যে এই জিনিসটা হতে যাচ্ছে। যদি ডিসক্লোজার না থাকে সেখানেই তো গভর্নেন্সের ঘাটতি হয়ে যাচ্ছে। সেই বিষয়টাই আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, যে এই ডে টু ডে অ্যাফেয়ার্সের যে আপনার কাছে যদি একটু আমাকে করেন, একটা ফোন আছে, দর্শক আপনার নাম বলে ফোন প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি টাঙ্গাইল থেকে আব্দুল আজিজ বলছিলাম। জি ভাই, আমার প্রশ্ন হলো যে ব্যাংকের শেয়ারগুলা দিন দিন শুধু কমতেছে, এটা ভাই আমাদের কি উপায় হবে? কি আমরা তো এখন বাঁচার কোনো সুযোগ নেই। আর 2 নাম্বার প্রশ্ন হলো ভাইয়া, যে এই আসলে কি এই যে এসিসি, ডিএসসি, সরকার, বাংলাদেশ ব্যাংক, গভর্নর, এরা কি আসলে পুঁজিবাজারটা ভালো করার জন্য তারা আন্তরিক? আমার তো এখন বিশ্বাস হয় না, কারণ সংসদ চলে গেল। জি ধন্যবাদ, আপনার প্রশ্ন আমরা আসছি। আরেকটা ফোন আছে, আমি ওনার ফোনটা নিয়ে নিই। জি দর্শক, আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম যে পরিচালকদের যে 30% শেয়ার হোল্ড করার কথা ছিল, সেটা নিয়ে কি কোনো ডিসিশন হয়েছে, বা ওনারা কি 30% শেয়ার হোল্ড করে? জি ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর দুটো দিবেন, সাথে আমি একটু জুড়ে দিচ্ছি। আপনি যদি দেখেন, সুশাসনের কথা যখন আমরা বলছি, ওয়েবসাইটে যদি আপনি যান ঢাকা স্টক এক্সচেঞ্জের, আপনি সেখানে স্পন্সর শেয়ার হোল্ডার আছে এত %, কিন্তু স্পন্সরদের 10 জন আছে, ওই 10 জনের ব্যক্তিগত এত এত আছে, এত %, এগুলো নাই। এখন আমি যদি চাই, তখন এটা বলা হয় যে এটা ক্লাসিফাইড ইনফরমেশন, এটা দেয়া যাবে না। এখন আমার ধরেন একটা কোম্পানিতে আমি শেয়ার হোল্ড করি, আমার জানার রাইট আছে যে ওই কোম্পানির শেয়ার হোল্ডারদের কার কাছে কত শেয়ার আছে, অথবা আমি সেটা দেখেই হয়তো বিনিয়োগ করব, মানে সবই হতে পারে। এই জিনিসগুলো ক্লাসিফাইড কেন থাকবে? যে ঢাকা স্টক এক্সচেঞ্জে আমাকে বলা হয়েছে দিস আর অল ক্লাসিফাইড ইনফরমেশন, যে আমি একটা কোম্পানির কোন 10 জনের ডাইরেক্টর, ওদের শেয়ার ধারণ কতগুলো, মানে কত %, কত শেয়ার আছে ওনাদের কাছে, এই জিনিসটা একজন বিনিয়োগকারী জানতে পারবে না। জি, প্রথমে প্রশ্নের উত্তর। জি, সম্মানিত বিনিয়োগকারী বা দর্শক, দুইজন প্রশ্ন করেছেন। প্রথমে আজিজ সাহেব করেছিলেন ব্যাংকে শেয়ার নেওয়ার প্রশ্ন। আসলে আমার মনে হয় যে ওনার ইয়েটাতে একটু ঘাটতি আছে, যেখানে তথ্যের,
যে বিগত 6 মাস যদি আমরা দেখি ব্যাংকের শেয়ারের দাম কিন্তু আসলে ফল করে নাই, বরং এগুলো একটা জায়গায় স্থিতিশীল আছে। এখন ব্যাংকের শেয়ার যেহেতু ব্যাংকের ক্যাপিটালগুলো অনেক বড় এবং বাজারে ট্রেড ভলিউম দীর্ঘদিন যাবতে আমরা দেখছি যে ট্রেড ভলিউম অনেক কম, তো সেই হিসাবে ব্যাংকের শেয়ারগুলো কিন্তু মুভমেন্ট কম হয়, যার জন্য প্রাইস অ্যাপ্রিসিয়েশনটা আসলে ওইভাবে দেখা যাচ্ছে না। এই জন্য তো সম্মানিত বিনিয়োগকারী, আমার মনে হয় আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করেন। হয়তো বছর শেষ হচ্ছে, এখন ব্যাংকগুলার ডিসেম্বরে ইয়ার এন্ডিং, ফেব্রুয়ারি মার্চ থেকে যখন ডিভিডেন্ডের সময় চলে আসছে তখন ব্যাংকের শেয়ারের দামটা আমার মনে হয় যে এই বেটার হবে। সেকেন্ড প্রশ্নটা ছিল ওনার 30% ব্যাংকের হোল্ডিংগুলো আছে কিনা। ব্যাংকের অ্যাকচুয়ালি ব্যাংকগুলোতে আমরা যতদূর জানি ব্যাংকগুলোতে 30% স্পন্সর এবং ডিরেক্টরদের কভার হয়ে গেছে। কিছু কিছু অর্গানাইজেশনে, ছোটোখাটো অর্গানাইজেশন হয়তো আপনার আমাদের জানা মতে প্রায় 75 to 80% অর্গানাইজেশনেই সেটা কভার করে ফেলছে। জি, এবার আমার প্রশ্ন। হ্যাঁ, আপনার যে প্রশ্নটা ছিল যে এই 30%-এর বা 25% বা 50%, হোয়াট এভার দ্য পার্সেন্টেজ ওন বাই দ্য ডিরেক্টরস অর স্পন্সর, এইটা ইনফরমেশনটা ডিসেমিনেট করা বা আপনার ক্লাসিফাইড কেন হবে? তো এখন প্রত্যেক অ্যাজ পার দি এসএসসি সার্কুলার প্রত্যেকটা কোম্পানি কিন্তু প্রতি মাসের 10 তারিখের মধ্যে ওনাদের স্পন্সর, ডিরেক্টর এবং 5% অর মোর শেয়ার হোল্ডিংয়ের একটা রিপোর্ট সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জ এবং দুই স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে। But the whole difficulty is that they are not disseminating this. They say this is a classified information, I cannot give you. না, সেই বিষয়টা এখন যদি স্টক এক্সচেঞ্জ কেন ক্লাসিফাইড করছে সেটা তো তাদের বাজারের স্বার্থে, ইনভেস্টরদের ডিসিশন নেওয়ার স্বার্থে, যে আসলে আমি হয়তো একজন স্পন্সরের নাম দেখলেও আমি ওই কোম্পানিতে বিনিয়োগ করতে পারি, আমার কনফিডেন্স ওই কোম্পানির স্পন্সরের উপরে আছে, ওই ম্যানেজমেন্টের উপর আছে, একজন এমডিকে দেখে আমি করতে পারি, একজন চেয়ারম্যানকে দেখে আমি করতে পারি। তো সেই ক্ষেত্রে কিন্তু চেয়ারম্যান বা বোর্ড অফ ডাইরেক্টরসের এই শেয়ার হোল্ডিংটা ডিসক্লোজার থাকাটা বেটার। ওয়েবসাইটে যে শুধু ডিরেক্টরদের 30% বা 25% হোল্ড করে সেটা না বলে কে হোল্ড করে, এইটা কিন্তু আপনার শুধুমাত্র অ্যানুয়াল রিপোর্টে পাওয়া যায়। আসলে অ্যানুয়াল রিপোর্টটা যখন আসে আর এটাতে যেই সময়ের এই ডিসক্লোজারটা থাকে এটার মধ্যে কিন্তু বিশাল একটা সময়ের গ্যাপ থাকে। তো সেই হিসাবে যেহেতু প্রতি মাসে কোম্পানিগুলা স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনকে ডাটাটা প্রোভাইড করে, এটা প্রতি মাসে আপডেট করা উচিত এবং ইন্ডিভিজুয়াল ইনফরমেশন আসলে কোন কোম্পানিতে কে ডিরেক্টর আছে বা কে স্পন্সর আছে, কে চেয়ারম্যান আছে, এটা কিন্তু আসলে আমরা ওইখান থেকে দেখতে পাচ্ছি না। তো এইটা আমার মনে হয় যে ইনভেস্টরদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশান, যে কে বোর্ডে আছেন, কে চেয়ারম্যান, কে ম্যানেজিং ডিরেক্টর, কোন ডিরেক্টরদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কেমন ইন্ডিভিজুয়াল লেভেলে, এই বিষয়গুলো যদি ডিসক্লোজ করা হয় পাবলিক ডোমেইনে থাকা উচিত। পাবলিক ডোমেইন একজন বিনিয়োগকারীর ওয়েল ইনফর্মড ডিসিশন নেয়ার জন্য এটা খুব ভাইটাল ইনফরমেশন। আমার মনে হয় যে এইটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি বিবেচনা করে ভবিষ্যতে বিনিয়োগকারীরা উপকৃত হবে। কারণ আমরা সবসময় বিনিয়োগকারীদেরকে কিন্তু বলি যে আপনারা দেখে শুনে জেনে বুঝে কোম্পানির ম্যানেজমেন্ট সম্পর্কে জানে ইনভেস্ট করেন। তো আসলে ম্যানেজমেন্ট সম্পর্কে জানার সেই সুযোগটা তো করে দিতে হবে তাদেরকে। রাইট, আপনার কাছে আবারও আসবো স্যার। আপনার কাছে একটা প্রশ্ন, যে আমরা দেখেছি গতকালকে এসইসি কিছু সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো হলো একটা হলো মার্জিন রুলের 3-5 যেটা ছিল ওইটাকে আরও 1 বছর এক্সটেনশন করেছে, যেটা 17 সালের জুন পর্যন্ত এক্সটেনশন হয়েছে। 3-5 কি আছে একটু? 3-5 যেটা আছে যে মার্জিন যারা লোন নেন ওনাদের লোনটা একটা পর্যায়ে নেমে গেলে পরে তাদের ট্রেড ব্লক হয়ে যায়, ওনারা আর ওই অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন না। সো এখন তো পরিস্থিতি হলো যে অনেক নিচে চলে এসেছে, যার কারণে ওইটা যদি স্থগিত না করা হয় তাহলে কিন্তু ওনারা ট্রেড করতে পারবেন না, এবং এই ট্রেড করার ফলে অনেকের লোন অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, অনেকে হওয়ার পথে। সো এইটা ওনারা করেছেন। আরেকটা খুব ভাইটাল জিনিস যেটা আমরা আগেও আলোচনা করেছি, যে তারা ওই শেয়ার ইস্যু হবার লিস্টিং হবার পরে ওনাদের শেয়ার লক থাকে, স্পন্সরদের শেয়ার ফর 3 years। এখন ওনারা করেন কি, একটা কোম্পানিতে এরকম দেখা গেছে, কয়েকটা কোম্পানিতে চট করে ওনারা বোনাস শেয়ার প্রথম বছরে 3-4 মাসের ভিতরে বোনাস শেয়ার ইস্যু করে দেন, ডিভিডেন্ড দিয়ে দেন।
সো দেওয়ার পরে ওই বোনাস শেয়ার কিন্তু লক ইন থাকে না, ওটা ফ্রি থাকে। সো হোয়াট দে ইউজ টু ডু অল দিস ডেজ ওয়্যার দে জাস্ট সোল্ড দিস শেয়ারস অ্যান্ড টেক দ্য মানি। তো এই জিনিসটা কিন্তু এখন গতকালকের মিটিংয়ে এটা বন্ধ করা হয়েছে যে ওই শেয়ারের উপরে 2 বছরের লক ইন থাকবে, যেটা বোনাস লিস্টিংয়ের পরে যে 2 বছরের মধ্যে যে বোনাসটা দেওয়া হবে, লিস্টিংয়ের 2 বছর পর্যন্ত যে বোনাস দেওয়া হবে সেই বোনাসগুলো স্পন্সরদের আগামী 2 বছর পর্যন্ত লক ইন থাকবে। এই সিদ্ধান্তটা কেমন বাজারের জন্য ফলদায়ক হবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় নর্মালি তো বাজারে হয়তো এটাতে লিকুইডিটি হয়তো একটু কমবে, বাট অন দ্য হোল আমাদের যে সিচুয়েশন এবং যেখানে অনেকেই সবাই ঠিক এথিক্যালি বিহেভ করে না সবসময়, এই সিচুয়েশানে আমার মনে হয় এই পরিস্থিতিতে এ ধরনের একটা আইন থাকা যদি দরকার। অনুমতি দেন স্যার, আমি একটা ফোন নিয়ে নিই। দর্শক কে বলছেন, নামটা বলে প্রশ্ন করুন। আচ্ছা, আমি ডাক্তার তারিকুল হাসান বলছিলাম টাঙ্গাইল থেকে। জি বলেন ভাইয়া। স্যার, আমরা যেটা দেখলাম যে আমরা 2010 থেকে যারা মার্কেটে ছিলাম এবং আমাদেরকে যখন সবাই আশ্বস্ত করছেন যে একটা বিনিয়োগ লং টার্মে করলে আমরা একটা ভালো রিটার্ন পাবো, তো আমরা যারা 2010-এ হয়তো প্রফিটে ছিলাম অথবা লস খেয়েছি, তো তারপর আমরা একটা আশায় ছিলাম যে আমরা লং টার্মে একটা শেয়ার ধরে রাখলে পরে সেই শেয়ারটাতে একটা রিটার্ন পাবো। কিন্তু আমাদের যে কর্পোরেট গভর্নেন্স বলতেছেন, আপনারা যাই বলতেছেন, তাতে আমাদের স্বার্থ রক্ষার জন্য কাউকে দেখতেছি না। কারণ আমরা যে হারে মার্জিন ঋণ নিয়েছি তার যে আমরা এখনো 17% আমরা মার্জিন ঋণের ইন্টারেস্ট দিই, আর আমরা যে হারে মানে শেয়ার থেকে আমরা যে ডিভিডেন্ডটা পাচ্ছি সে ম্যাক্সিমাম তো কাগজে ডিভিডেন্ড দিচ্ছে। যাই হোক, সেটাও দেখার কেউ নাই। কিন্তু যেখানে আমাদের মানে যে ডিভিডেন্ড গুলো আমাদের আসতেছে সেই ডিভিডেন্ড গুলো কোনো অবস্থাতে আমাদের ওই মানে রিটার্নটাকে কখনোই মানে নিউট্রালাইজ করতেছে না। তো একটা দেখা যাচ্ছে যে আমরা যখন শেয়ার নিয়ে সেল করে ভেঙে গেলেই আমাদের ভালো ছিল, কিন্তু যখন বারে বারে বলতে যে না এখন ইনভেস্টের টাইম, আপনি এখন ইনভেস্ট করেন, এইভাবে করতে 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 একটা শেয়ার কোথা থেকে কোথায় নামে আনছে। ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন। এই আলোচনাই হচ্ছে, আমরা যে গভর্নেন্সের ব্যাপারে আলোচনা করছি, এই গভর্নেন্সটা ঠিক থাকলে আপনিও সুস্থ থাকবেন। আমরা আপনার প্রশ্নের উত্তর যদিও নেব। আরেকটা ফোন আছে, আমি সেটাও নিয়ে নিচ্ছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মাহবুবুর রহমান, আমি চাঁদপুর থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে, একটা শেয়ার দেখেন যখন বাড়ে তখন এসএসসি বা ডিএসসি ইনকোয়ারি করার পরে দেখা গেছে আপনার যখন একটা শেয়ার পড়ে তখন কিন্তু ইনকোয়ারি করা হয় না। এটা কেন হয় আমরা বুঝতে পারি না। কেন রেগুলেটর বডি আপনার একটা শেয়ার পড়লে তার ইনকোয়ারি করে না, আমার বোধগম্য হয় না। জি বুঝতে পারছি। এই জিনিস নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি এবং আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জকেও জানিয়েছি। আমরা এটার উত্তর আপনাকে দেব, আপনি দেখতে থাকুন এনটিভি। স্যার আচ্ছা, আমরা ছিলাম যে নতুন শেয়ারের 2 বছর যে বোনাসটা দেবে এটা লক ইন। আমার মনে হয় এসএসসি যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের দেশের পরিস্থিতিতে এটা অত্যন্ত চমৎকার একটা সিদ্ধান্ত, যে যাতে করে মানে বাজারে একটা উইন্ডো ড্রেসিং করে একটা অ্যাকাউন্ট তৈরি করে তারপর আমি একটা বোনাস শেয়ার দিয়ে দিলাম। বোনাস শেয়ার দেওয়াটা তো খুব সহজ, ক্যাশ দিতে হচ্ছে না। দিয়ে তারপরে ক্যাশটা বোনাসটা বিক্রি করে আমি বেশ কিছু টাকা আদায় করলাম। তারপর কোম্পানির কি হলো না হলো এটা আমার দেখার ব্যাপার না। এই যে জিনিসটা যদি ঘটে কোনো কোম্পানিতে, সব কোম্পানি এরকম করছে এটা আমি কিছু কিছু কোম্পানি হয়তো বা করছে, সেখানে এটা বন্ধ করার জন্য আমার মনে হয় এটা একটা চমৎকার সিদ্ধান্ত। আমরা সবাই এটাকে স্বাগত জানাই। আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল 3-5 অফ মার্জিন রুল। এইটা একটা বড় ধরনের সমস্যা, এই যে বিভিন্ন নেগেটিভ অ্যাকাউন্ট হয়ে আছে বিভিন্ন জায়গায়। তো এখানে যারা ভালো কিছুটা ভালো, এর মধ্যে সবগুলো মার্চেন্ট ব্যাংকই বলুন বা ব্রোকার হাউসই বলুন, সবগুলোর অবস্থা তো এক না। যারা একটু তুলনামূলক ভালো ক্লায়েন্টদেরকে লোন দিয়েছে এবং মার্জিন লোন খুব বেশি অতিরিক্ত রেটে দেয় নেই, তাদের জন্য আমার মনে হয় এটা খুব ভালো সিদ্ধান্ত। এবং তারা হয়তো এটার ফলে ওই অ্যাকাউন্টগুলো সচল করে কিছু প্রফিট টেক করে এটা কিছু অ্যাকাউন্ট অন্ততপক্ষে চালু করতে পারবে এবং এটা অ্যাট দ্য সেম এবং বাজারেও তার জন্য ভালো হবে, নেগেটিভ অ্যাকাউন্টও কমে যাবে। কিন্তু আমার মনে হয় বেশ কিছু মার্চেন্ট ব্যাংক আছে বা ব্রোকার হাউস আছে যাদের নেগেটিভ অ্যাকাউন্টের যে অ্যামাউন্টের পরিমাণ
বিপুল, এবং তারা হয়তো বেপরোয়াভাবে 2010 সালে মার্জিন রুলের চাইতে অনেক বেশি হয়তো 1:2 1:3 এরকম লোন দিয়ে গেছে। এদের জন্য এই অ্যাকাউন্টগুলোকে এইভাবে সচল করে আবার চালু করা, এটা কিন্তু খুব দুরূহ সমস্যা হবে তাদের জন্য। সুতরাং এটা কিছু কোম্পানি হয়তো এর ফলে উপকৃত হবে, কিন্তু সবগুলো কোম্পানি উপকৃত হবে বা সবগুলো ইনভেস্টর উপকৃত হবে এটা আমি মনে করছি না। সবগুলো ইনভেস্টরদেরকে বা কোম্পানিকে সচল করতে হলে, যার খুব প্রয়োজন আছে, স্টক মার্কেটকে চালু করতে গেলে সব মার্কেট প্লেয়ারকে, মার্চেন্ট ব্যাংককে, ব্রোকার হাউসকে সচল করা দরকার, নেগেটিভ অ্যাকাউন্টগুলো সচল করা দরকার। সেজন্য কোনো একটা ধরনের রিফাইন্যান্সিং করা বা সফট টার্ম লোন দেওয়া, এই ধরনের একটা ব্যাপার, এই মানে উদ্যোগটা কিন্তু আমি কোথাও রিফাইন্যান্সিং একটা 900 কোটি টাকার হয়েছে, কিন্তু দ্যাট ইজ নট ওয়ার্কিং। নো, দ্যাট রিফাইন্যান্সিং ইজ স্ট্রাকচারালি ফ্লড। এখানে আপনি জানেন যে যারা 10 লক্ষ টাকার কম পাবে এই হিসাব করে তাদেরকে দরখাস্ত করতে হবে, এই ধরনের হবে না। যে ব্যক্তির নেগেটিভ অ্যাকাউন্ট হয়ে গেছে অনেক, এবং প্রতি বছর ইন্টারেস্ট হয়ে আরও নেগেটিভ হচ্ছে, সে ওই ইন্টারেস্টটা বন্ধ করে দিয়েছে, ইন্টারেস্টটা হবে না, বা ওই 1 বছরের ব্লক অ্যাকাউন্ট দিয়েছে, এটাতে তার কোনো কাজে আসছে না। ফলে আমার মনে হয় না যে এটা খুব একটা ভালো স্ট্রাকচারালি একটা ভালো একটা সিদ্ধান্ত ছিল, যদিও গভর্নমেন্টের সদিচ্ছা প্রমাণ করে যে তারা কিন্তু টাকা প্লেস করেছে। সুতরাং 900 কোটি টাকা দিয়েছে, টাকা প্লেস করেছে, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন স্টেজে এসে আমার মনে হয় স্ট্রাকচারালি ফ্লড একটা স্কিম তারা নিয়েছে। এখন আমার মনে হয় যে এটা ব্যাপারে গভর্নমেন্টের একটু অ্যাটেনশন দেওয়া উচিত, এবং কোনোভাবে যেভাবে হোক, রিফাইন্যান্সিংয়ের মাধ্যমে হোক বা অন্য কোনো উপায়ে হোক, এই নেগেটিভ অ্যাকাউন্টগুলো সচল করলে আমার মনে হয় বাজারে টার্নওভার ইমপ্রুভ করবে এবং বাজার আরেকটু সচল হতে, আস্থা ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করবে। আমরা শেষ 5 মিনিটে আছি। আপনার কাছে 2টা প্রশ্ন আপনি যদি শুনে থাকেন সেটার উত্তর, সাথে আপনাকে এই মার্জিন ঋণের ব্যাপারে। হ্যাঁ, মার্জিনের ব্যাপারে আমরা এটা কিন্তু এই অপরচুনিটিটা আমরা বেশ কিছুদিন যাবৎ কিন্তু এই অপরচুনিটিটা এভিল করে আসতেছি। কারণ আমাদের বাজারে যখন লেনদেন খুব কমে গেছিলো, তখনই আমরা কিন্তু সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনকে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে অনুরোধটা করেছিলাম, এবং স্টক এক্সচেঞ্জ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন অত্যন্ত আন্তরিকতার সাথেই আমাদের বিষয়টাকে অ্যাড্রেস করেছে। এটার ফলে কিন্তু আমাদের 2টা উপকার হচ্ছে। একটা হলো, যারা যেই সকল ইনভেস্টররা ট্রেডিংয়ের সাথে আছে তারা কিছুটা হলে গেইন করার সুযোগ পাচ্ছে, বাজারে ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে, শেয়ারের দাম কিছুটা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে সে যখন সেল করে দিচ্ছে, পরবর্তী বাই না করা পর্যন্ত তার অ্যাকাউন্টে কিন্তু আর ইন্টারেস্ট কাউন্ট হচ্ছে না। এখানে কিন্তু সবচেয়ে এই নেগেটিভ ইকুইটির কথা স্যার যেটা বললেন, সবচেয়ে বড় সমস্যাটা কিন্তু ওই জায়গায়। আপনি 100 টাকার ইনভেস্টমেন্ট করছেন, আপনার স্লোলি শেয়ারের দামটা কমে যাচ্ছে, অন্যদিকে আপনার রেগুলার ইন্টারেস্টটা কাউন্ট হচ্ছে, যাতে তার ফলে আপনার ইনভেস্টমেন্ট এবং মার্কেট ভ্যালুর মধ্যে বিশাল একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে আমাদের উত্তরণের জন্য কিন্তু আসলেই স্যার যেটা বললেন যে একটা রিফাইন্যান্সিং স্কিম না হইলে বের হওয়া মুশকিল, এবং যেই স্কিমটার কথা আপনি বললেন 900 কোটি টাকার, এইটা আসলে যথার্থ ইউটিলাইজ হয়নি বলে কিন্তু আমরা এটার ফল পাইনি। তো আমরা আশা করব যে সেই রকম কোনো একটা উদ্যোগ কোনো কর্নার থেকে হবে, হইলে আমরা সেটার সুযোগ পাবো, এবং এইটার ফলে আপনি এখান থেকে শুরু করবেন। এই অনুষ্ঠানের শেষ একটা ফোন আছে, আমি নিয়ে ওইটার উত্তর সহ আপনি শেষ করবেন। জি, দর্শক কে বলছেন, আপনার নামটা বলে প্রশ্নটি করুন। হ্যালো, খুব সংক্ষেপে করবেন। লারি স্যার, আমি রাজা বলছিলাম বরিশাল থেকে। জি বলেন। আমার প্রশ্নটা যে আরএন স্পিনের ব্যাপারে, আজকে 4 বছর ধরে আরএন স্পিন কোনো ডিভিডেন্ড দিচ্ছে না, মামলার কারণে ডিভিডেন্ড দিচ্ছে না, তারা বলে মামলার কারণে বলে, কিন্তু মামলা আজকে অ্যাপিল ডিভিশনে 4 বছর ধরে মামলায় শুনানি হচ্ছে, কিন্তু কোনো ধরনের শুনানি হচ্ছে না, কোনো ধরনের শুনানি। ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি এই প্রশ্নের ব্যাপারে কিছু বললে সেটা বলবেন। আর একটা জিনিস আমি দর্শককে একটু জানিয়ে রাখি যে এসএসসি আরেকটা কাজ করছে, যেটা যেহেতু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গেলে সময় ক্ষেপণ হয়, অনেক সময় লেগে যায়, বিধায় এখন এসএসসি একটা ইয়ে করতে চাচ্ছে যে পুঁজিবাজার সংক্রান্ত যত কেস সেটা সব ট্রাইব্যুনাল থেকে শুরু করবে, ট্রাইব্যুনালে যাবে, ওখান থেকে শুরু হবে, তাতে এটা ত্বরান্বিত হবে কেসগুলো। জি
জি, এটা সম্পর্কে যেটা হলো, যেহেতু বিচারাধীন বিষয় সম্পর্কে আসলে আমাদের মন্তব্য করার সুযোগ নেই, তা এখন কোম্পানি বলতেছে যেহেতু বিষয়টা বিচারাধীন তারা আসলে কোনো ডিসিশন নিতে পারছে না। তো এই ব্যাপারে আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে পারছি না। আরেকজনের প্রশ্ন ছিল আপনার ওই যে ইয়েতে শেয়ারের দাম বৃদ্ধি পেলে তাদেরকে চিঠি দেওয়া হয় কিন্তু কমলে। এখন একটা বিষয় কিন্তু বুঝতে হবে, এটা আমরা এই প্রশ্নটা সবসময় শুনি, যখন বৃদ্ধি পায় তখন এটা কিন্তু খুব ফাস্টার মুভমেন্ট করে, এটা দৃষ্টিতে পড়ে যায় যে দেখা যাচ্ছে প্রতিদিন 8-10% করে বৃদ্ধি পাচ্ছে, দেখা গেল 8-10% বৃদ্ধি পায়, যখন এটা সিগনিফিকেন্ট প্রাইসে আপ হয় তখন কিন্তু রেগুলেটরের দৃষ্টিতে এটা একটা কনফিউশন হয়। কিন্তু যখন আপনি দেখেন শেয়ারের প্রাইস যখন ফল করে তখন কিন্তু এইরকম সিগনিফিকেন্ট পার্সেন্টেজে পড়ে না, যার কারণে রেগুলেটর। আপনাকে আমি একটা কথা বলি যে প্রাইস বৃদ্ধি পেলে কিন্তু ইনভেস্টরদের অতটা সমস্যা হয় না যতটা প্রাইস স্লাইড করলে হয়। সো কাজেই প্রাইস বাড়লে যেরকম চিঠি দেওয়া হয়, প্রাইস কমলেও কিন্তু সেটা চিঠি দিয়ে জানা দরকার যে কোম্পানিতে, বিকজ দিস ইজ ইনসাইডার ট্রেডিংও হতে পারে যে আমি জেনে গেছি বলে আমি সেল করে দিচ্ছি। না, সেই জায়গায় আসতেছি। তো যেহেতু এটা আমরা শেষ মিনিটে আছি, যেহেতু স্লো গতিতে হয়, এবং এটা নিয়ে আমরা এর আগেও অনেক আলোচনায় বলেছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলা এটা বিবেচনায় নিবে যে কোনো শেয়ারের দাম শুধু বাড়লেই চিঠি দিবে বা তদারকি করবে তা না, কোনো শেয়ারের দাম যদি সিগনিফিকেন্টলি কমতে থাকে বা দীর্ঘ সময় ধরে পড়তে থাকে সেটা সম্পর্কেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলার একটু তদারকি করা দরকার, তদন্ত করা দরকার, ধরে জেনে তারপরে ইনভেস্টরদেরকে একটু জানানো উচিত। ধন্যবাদ। লাস্ট 30 সেকেন্ডে আপনি যদি কিছু বলেন, আমরা একেবারেই শেষ, টাইম আর নাই, 30 সেকেন্ড। না, আপনি যেটা দিয়ে শুরু করেছেন এটাই বলি যে একটা সুশাসন প্রতিষ্ঠা হওয়া খুবই অত্যাবশ্যকীয়। সেটা আমরা যেটা বলেছি এসএসসি মোটামুটি ঠিক আছে, কিন্তু দুটো এক্সচেঞ্জে যদি কোনো সুশাসনের অভাব থাকে তবে একটা সুশাসনের যেন ব্যবস্থা করা হয়, একটা সমন্বিত উদ্যোগ যেন নেওয়া হয়, নিজেদের মধ্যে যেন কোনো বিরোধ না থাকে, সুষ্ঠুভাবে যেন এক্সচেঞ্জগুলো চলে, যাতে করে বিনিয়োগকারীদের আস্থা আসে এই এক্সচেঞ্জের উপরে, সেই ব্যবস্থাটা আসু প্রয়োজন। ধন্যবাদ আপনাকে স্যার, ধন্যবাদ আপনাকেও। দর্শক মণ্ডলী, আজ সময় একেবারেই শেষ হয়ে গেছে, আমরা অতিরিক্ত সময় নিয়ে নিয়েছি। আগামীকালের এই একই সময় এই মার্কেট ওয়াচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।